Assalamu alaikum. Today we are going to learn about conjunction. এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, যার নাম হচ্ছে কনজাংশন। আমরা সবাই তো পার্টস অফ স্পিচ পড়েছি। পার্টস অফ স্পিচ ৮ প্রকার সবাই পড়েছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইগুলির মধ্যে কনজাংশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ মোটামুটি ওইগুলি সবাই আমরা পড়ে থাকি, কিন্তু এই কনজাংশন ব্যাপারটা সচরাচর আমরা পড়ি না। কিন্তু আমরা যখন ভবিষ্যতে কি ইংরেজি পড়তে যাই উচ্চতর শিক্ষায় বা আইএলটিএসের জন্য, আমরা যখন ইংরেজি পড়তে যাই তখন আমাদের এই কনজাংশনের ব্যবহারটা পরিলক্ষিত হয়। শুধু আইএলটিএস না, অন্যান্য সকল শিক্ষার ক্ষেত্রেই কনজাংশনটা পরিলক্ষিত হয়, কিন্তু আমরা তেমন গুরুত্ব না দেওয়ার কারণে ইংরেজিগুলো আমাদের কঠিন হয়ে যায়। সো আজকে আমরা কনজাংশনগুলো একটু দেখি। কনজাংশন, সর্বপ্রথম আসি আমরা ডেফিনেশনে। কনজাংশনের ডেফিনেশন, নিচের দুইটা বাক্য আমরা আগে দেখি যে রহিম গোজ দেয়ার এবং করিম গোজ দেয়ার। উপরে দুটি বাক্য দুটিকে একত্র করে লেখা যায় রহিম অ্যান্ড করিম গো দেয়ার। মানে দুইটা একসাথে করে ফেললাম, একবার রহিম যায় সেখানে আর একবার করিম যায়। এটাকে আমরা একবারে লিখলাম রহিম এবং করিম সেখানে যায়। এই যে অ্যান্ড যুক্ত হইল তৃতীয় বাক্যটিতে, এই শব্দটি প্রথম দুটি বাক্য রহিম এবং করিম শব্দ দুটিকে যুক্ত করেছে। এটি হলো কনজাংশন বা সংযোজক শব্দ। আরেকটা ডেফিনেশন দেখি, হি ইজ নোন ইন দ্য ভিলেজ, হি ইজ নোন ইন দ্য টাউন। দুইটা বাক্য আলাদা আলাদা, আমরা দুইটাকে একসাথে যদি বলি হি ইজ নোন ইন দ্য ভিলেজ অ্যান্ড ইন দ্য টাউন, এই যে আমরা দুইটা বাক্যকে এক বাক্যে পরিণত করে ফেললাম। এখানে এইটাই হচ্ছে আসলে মানে কনজাংশনের কাজ। এই যে আমরা যেটা দিয়ে যুক্ত করলাম অ্যান্ড, এই অ্যান্ড হচ্ছে একটা সংযোজক শব্দ বা কনজাংশন। এই তৃতীয় বাক্যটিতে ইন দ্য ভিলেজ এবং ইন দ্য টাউন এই ফ্রেজ দুটিকে যে শব্দটি যুক্ত করেছে তা হলো অ্যান্ড। এটি হলো কনজাংশন। ইন দ্য ভিলেজ এবং ইন দ্য টাউন এদের প্রত্যেককে ফ্রেজ বলা হয়, তার কারণ এদের প্রত্যেকের মধ্যে একাধিক ওয়ার্ড আছে এবং কোনো ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নাই। আবার নিচের আর দুইটা শব্দ পড়ি, শি ওয়েন্ট টু মার্কেট, শি বট এ বুক। তাহলে দুইটা বাক্যকে আমরা একসাথে কি লিখতে পারি, শি ওয়েন্টস টু মার্কেট অ্যান্ড বট এ বুক। এখানে অ্যান্ড এবং অ্যান্ড দ্বারা যে দুটি অংশকে যুক্ত করা হয়েছে তাদের প্রত্যেককে বলে ক্লজ, কারণ এরা প্রত্যেকেই একাধিক শব্দের সমন্বয়ে গঠিত এবং এদের প্রত্যেকের মধ্যে একটি করে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া ওয়েন্ট এবং বট আছে। হ্যাঁ, তাহলে দেখা যায় যে কনজাংশন দুটি ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে সংযুক্ত করে। প্রকৃতপক্ষে শুধু দুইটি নয়, দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে কনজাংশন যুক্ত করে। তাহলে বলা যায় ডেফিনেশনটা এরকম: এ কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট কানেক্ট টু অর মোর ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ অর সেন্টেন্সেস। অর্থাৎ কনজাংশন হলো একটি পার্টস অফ স্পিচ যা দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। এবার কনজাংশন সম্বন্ধে প্রাথমিক ধারণা পরিষ্কার করার জন্য নিচের উদাহরণগুলো মনোযোগের সাথে পড়ো। আচ্ছা, মাঝখানে আমরা একটু বলে রাখি, বইটা হচ্ছে এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে রোহেল পাবলিকেশনসের একটা বই, এস.এম. জাকির হোসেন স্যারের। এই বইটা তোমরা পড়তে পারো। এই বইটার মধ্যে খুব সহজে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমরা আবার পড়ায় যাই। এবার কনজাংশন সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা পরিষ্কার করার জন্য নিচের উদাহরণগুলো মনোযোগের সাথে দেখি। আচ্ছা, উদাহরণগুলি দেখি। 1 নম্বর সেন্টেন্স, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। বাট অনেস্ট, এই যে এই বাট দুইটা ক্লজকে একত্রিত করেছে। এই বাক্যটা এরকম হইতে পারতো, হি ইজ পোর এবং আর হি ইজ অনেস্ট, এই দুইটা বাক্যকে একসাথে যুক্ত করেছে। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। রহিম অর করিম উইল গো, এই যে এই অর দিয়ে দুইটা ওয়ার্ডকে একসাথে যুক্ত করেছে, রহিম
আর করিম দুইজনকে একসাথে যুক্ত করেছে। উই স হিম প্লেয়িং ফুটবল অ্যান্ড শাউটিং উইথ দ্য বয়েজ। এই যে এখানে আমরা অ্যান্ড দিয়ে দুইটা ফ্রেজকে একসাথে যুক্ত করেছে। ফ্রেজ দুইটা কি ছিল? উই স হিম প্লেয়িং ফুটবল এবং হি ওয়াজ শাউটিং উইথ দ্য ভয়েস। এই দুইটাকে একসাথে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। হি ইজ এ লয়ার অ্যান্ড টিচার অ্যান্ড পোয়েট অ্যান্ড স্পোর্টসম্যান। এইখানে অ্যান্ড দিয়ে 4টা শব্দকে একত্রে যোগ করেছে। লয়ার, হি ইজ এ লয়ার, হি ইজ এ টিচার, হি ইজ এ পোয়েট, হি ইজ এ স্পোর্টসম্যান। 4টা আলাদা আলাদা সত্তা এবং শব্দকে একসাথে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। নাম্বার 2, কাইন্ডস অফ কনজাংশন। কনজাংশনের প্রকারভেদ। কনজাংশন সাধারণত 2 প্রকারের: কোঅর্ডিনেটিং অর কোঅর্ডিনেটিভ কনজাংশন আর সাবঅর্ডিনেটিং অর সাবজেক্টিভ কনজাংশন। এখন আমরা এগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। কোঅর্ডিনেটিং কনজাংশন, যে সব কনজাংশন 2 বা ততোধিক সমশ্রেণীর বা অফ ইকুয়াল র্যাঙ্ক ক্লজকে যুক্ত করে তাদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন হি স্টাডিড হার্ড অ্যান্ড পাসড দ্য এক্সাম। সে খুবই ভালোভাবে পড়াশোনা করেছে এবং পরীক্ষায় পাশ করেছে। এবং এটা আবার স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। উপরের বাক্য দুটিতে অ্যান্ড এবং অর হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, কারণ এরা দুটি শ্রেণীর ক্লজকে যুক্ত করেছে। এখন তোমাদের প্রশ্ন, সমশ্রেণীর ক্লজ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়টিকে এভাবে জানতে হবে। প্রথম বাক্যে হি স্টাডিড হার্ড এবং হি পাসড দ্য এক্সাম, এই দুটি হলো ক্লজ, এদেরকে অ্যান্ড যুক্ত করেছে। এরা সমশ্রেণীর ক্লজ, কারণ এরা প্রত্যেকেই স্বাধীন, প্রত্যেকেই আলাদা বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারত। অন্যটির সাহায্য নেওয়ার দরকার হতো না, যেমন হি স্টাডিড হার্ড এবং হি পাস দ্য এক্সাম। এই দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য, একটা অন্যটার সাহায্য নেওয়ার প্রয়োজন হইতো না। এই দুইটা হচ্ছে এগুলো হইল সমশ্রেণীর ক্লজ। দুটি বাক্যই স্বয়ংসম্পূর্ণ। এরা আমাদের উপর প্রথম উদাহরণ ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণ ক্লজ দুটিকেও দুটি আলাদা বাক্যে পরিণত করা যায়। একটির অর্থকে প্রকাশ করতে অপরটির সাহায্যের দরকার হয় না। যেমন স্টাডি হার্ড, কঠোর পড়ালেখা করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। এই দুটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বাক্যই আমাদের উপরের দ্বিতীয় উদাহরণে ক্লজ হিসেবে অর দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝলাম কেন ক্লজগুলোকে স্বাধীন ও সমশ্রেণীর বলা হয়েছে। সঙ্গে আমরা এটাও জানলাম যে অ্যান্ড এবং অর হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। আরেকটি জিনিস জেনে রাখো, এইরূপ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত ক্লজগুলোকে বলে কোঅর্ডিনেটিং ক্লজ। আর ক্লজ অধ্যায়ে আমরা এ ব্যাপারে ভালোভাবে জানব। ক্লজের আরেকটা ভিডিও দিলে তোমরা ওইটার মধ্যে ভালো মতো জানতে পারবো ক্লজটা। কোঅর্ডিনেটিং কনজাংশনকে আবার নিম্নলিখিত 4টি ভাগে ভাগ করা হয়। কমিউলেটিভ or copulative conjunction, alternative or disjunctive conjunction, adversative conjunction, ইলেটিভ কনজাংশনস। এবার এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক। কলামেটিভ or copulative conjunction and both and as well as both and, not only but also, no less than। এদের কাজ হলো এরা 2 বা ততোধিক কোঅর্ডিনেটিং ক্লজকে সমশ্রেণীভুক্ত ক্লজকে যুক্ত করে। যেমন গো দেয়ার, ইউ উইল ফাইন্ড হিম। বাক্য দুটিকে অ্যান্ড দ্বারা যুক্ত করে পাওয়া যায় গো দেয়ার অ্যান্ড ইউ উইল ফাইন্ড হিম। এখন কিন্তু বাক্য দুটি ক্লজে পরিণত হয়েছে। আবার বিভা হ্যাজ পাসড দ্য এক্সাম, ইভা হ্যাজ পাসড দ্য এক্সাম। বাক্য দুটিকে পরে জানা যাচ্ছে যে বিভা অ্যান্ড ইভা উভয়ই পাস করেছে। এদের বোথ অ্যান্ড দ্বারা যুক্ত করে পাওয়া যায় বোথ বিভা অ্যান্ড ইভা হ্যাভ পাসড দ্য এক্সাম। উপরের বাক্যটিতে হ্যাভ
এর ব্যবহার লক্ষ্য করো। হ্যাভ পাসড দ্য এক্সাম। এই যে এখানে হ্যাজ কিন্তু বিভা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সময় কিন্তু এটার মধ্যে হ্যাজ ছিল, কিন্তু যখন দুইটা একসাথে বোথ দিয়ে একসাথে করে ফেলছি, বোথ ভিভা অ্যান্ড ইভা, তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার আর নাই, প্লুরাল হয়ে গেছে। তখন এই হ্যাভটা চেঞ্জ হয়েছে শুধু, বোথ ভিভা অ্যান্ড ইভা হ্যাভ পাসড দ্য এক্সাম। আচ্ছা, এভাবে দ্য প্রেসিডেন্ট হ্যাজ কাম, দ্য সেক্রেটারি হ্যাজ কাম বাক্য দুটিকে অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্বারা যুক্ত করে পাওয়া যায় দ্য প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেক্রেটারি হ্যাজ কাম। লক্ষ্য করো, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহৃত হয়েছে বলে সিঙ্গুলার ভার্ব হ্যাজ ব্যবহৃত হয়। আবার বিভা হ্যাজ পাসড দ্য এক্সাম, ইভা হ্যাজ পাসড দ্য এক্সাম বাক্য দুটিতে দেখা যাচ্ছে যে বিভা শুধু বিভাই নয়, ইভাও পাস করেছে। সুতরাং নট অনলি বাট অলসো দ্বারা বাক্য দুটিকে যুক্ত করা যায়। আমরা লিখতে পারি নট অনলি বিভা বাট অলসো ইভা হ্যাজ পাসড দ্য এক্সাম। শুধু বিভাই নয়, ইভাও পরীক্ষায় পাস করেছে। আবার ইউ আর ফিট ফর দ্য জব, হি ইজ ফিট ফর দ্য জব বাক্য দুটিকে এভাবে ব্যাখ্যা করা যায় হি চেয়ে তুমি তার চেয়ে এই কাজটির জন্য কোনো অংশে কম উপযুক্ত নও। তাহলে নো লেস দেন ব্যবহার করে বাক্য দুটিকে যুক্ত করা যাক। ইউ আর নো লেস ফিট ফর দ্য জব দেন হি, মানে তুমি তার চেয়ে কোনো অংশে কম নও, দুইজনই যোগ্য। এবার যে এক্সারসাইজে, আই এম ভেরি অ্যাক্টিভ অ্যান্ড আই অ্যাম রেডি টু ডু এনি চ্যালেঞ্জিং জব বাক্যটিতে অ্যান্ডকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় কেন? বিশদভাবে বাক্যটিকে ভেঙে ভেঙে বোঝাও। আচ্ছা, আই এম ভেরি অ্যাক্টিভ অ্যান্ড আই এম রেডি টু ডু এনি চ্যালেঞ্জিং জব। অ্যান্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে দুইটা বাক্যকে একত্রে যুক্ত করেছে। এখানে এরা দুই বা ততোধিক কোঅর্ডিনেট ক্লজকে সমশ্রেণীভুক্ত ক্লজকে যুক্ত করে, এজন্য এটা একটা অ্যান্ডকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। এবার নিচের প্রতিজোড়া বাক্যকে বন্ধনীর মধ্যে প্রদত্ত নির্দেশ অনুসারে যুক্ত করো। নম্বর 1, রহিম অ্যান্ড সেইড সো। নম্বর 2, করিম সেইড সো। এটা বোথ অ্যান্ড দ্বারা যুক্ত করো। both Rohim and Karim said so. Number 2, his father is educated, his mother is educated. এটা as well as দিয়ে যুক্ত করো। His father is educated as well as his mother. Okay. He did it. His brother did it. তাহলে not only but also দিয়ে not only he but also his brother did it. Rina is beautiful, Mina is beautiful. তাহলে no less than দিয়ে আমরা করতে পারি Rina is beautiful Rina is no less beautiful than Mina. Okay. Rina is no less beautiful than Mina. মানে রিনা মিনার থেকে সৌন্দর্যে কম নয়। I have read this book, I have read that book. তা both এবং and দিয়ে দ্বারা যুক্ত করো। I have read both this and that book. তাহলে আনসার এই। এবার আনসারগুলি আমরা মিলাই যেগুলি করছি। both Rohim and Karim said so, প্রথমটা হয়ে গেল। আর 2 নম্বরটা ছিল his father as well as his mother is educated. তার বাবা এবং তার মা উভয়ই এডুকেটেড। আমরা একটু চেঞ্জ করে বলছি, দুইটাই একই রকম, দুইটাই হবে। Not only he but also his brother did it. Not only he but also his brother did it. এটা হইছে Rina is not no less beautiful than Mina. এটা হইছে I have read both this book and that. ওকে, তাহলে আমরা বি নম্বরে যাই।
অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন। এই শ্রেণীর কনজাংশনগুলো হলো ইদার অর, নেইদার নর, অর আদারওয়াইজ। এই ধরনের কনজাংশনগুলো দুইটি ভাব বা বক্তব্যের মধ্য থেকে মাত্র একটিকে বেছে নেয়। মনে রাখবা এরাও কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের দলে। মাত্র একটি ভাবকে বেছে নিলেও এরা দুটি স্বাধীন ভাবের মধ্যে থেকেই একটিকে বেছে নেয়। যেমন বিভা হ্যাজ নট পাসড দ্য এক্সাম, ইভা হ্যাজ নট পাসড দ্য এক্সাম। বাক্য দুটির প্রত্যেকেই নেগেটিভ বা নাবোধক। এখানে বোঝা যাচ্ছে যে বিভা বা ইভা কেউই পাস করেনি, কারণ নেগেটিভ অর্থে একটিকে বেছে নেওয়ার জন্য নেইদার নর ব্যবহৃত হয়। তাহলে উপরের বাক্য দুটিকে একত্রে লেখা যায় নেইদার বিভা অর নর ইভা হ্যাজ পাসড দ্য এক্সাম। এখানে কিন্তু হ্যাভ বসে নাই, তাহলে হ্যাভ কেন বসে নাই? কারণ এখানে সাবজেক্টটা মানে ইভার দিকে ফোকাস হয়ে গেছে। নেইদার বিভা নর ইভা পাসড দ্য হ্যাজ পাসড দ্য এক্সাম। শুধু বিভাই না, ইভাও পাস করে নাই। তাহলে মানে এখানে সাবজেক্টটা ইভার উপরে ফোকাস হয়ে গেছে, এই জন্য ইভার শেষে হ্যাজ হয়েছে। এই জিনিসটা আমরা খুব খেয়াল করব, গুরুত্বপূর্ণ বিষয়। বিভা বা ইভা কেউই পরীক্ষায় পাস করেনি। আবার স্টাডি হার্ড, এটা বিভা এই যে কেউই পরীক্ষায় পাস করেনি, মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে ফোকাস করছে। কেউই, এভরিওয়ান, এইগুলি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে পড়ে যায়। সো এই জাতীয় আমরা এটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরবো এবং এই জিনিসটা খেয়াল রাখবো। হ্যাভ হবে না, হ্যাজ হবে। আবার স্টাডি হার্ড, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে বাক্য দুটিকে অর বা আদারওয়াইজ দ্বারা যুক্ত করা যায়। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অথবা স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। কঠোর পড়ালেখা করো, নাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। এবার এক্সারসাইজে যাই। নিচের প্রতি জোড়া বাক্যকে নেইদার অর নর দ্বারা যুক্ত করো। রাহিম ডিড নট গো দেয়ার, করিম ডিড নট গো দেয়ার। নেইদার রহিম nor Karim go there. Answer complete. Number 2, Rahim did not go to market. Rahim did not go to market. এখানে neither Rahim nor Rahim go to Rahim neither go to market nor school or nor go to school. নেইদার আর নর দিয়ে দুটা বাক্যকে একত্রিত করে ফেললাম। 3 নম্বর, আই ডু নট ইট ম্যাঙ্গোস, আই ডু নট ইট বানানাস। আই নেইদার ইট ম্যাঙ্গোস নর ইট বানানাস। হি ডিড নট স্টাডি, হি ডিড নট ওয়ার্ক। হি ডিড নেইদার স্টাডি or nor work. Number 5, he has not touched the plate, he has not broken the plate. He has neither touched the plate nor broken the plate or nor broken it. B, or বা otherwise দিয়ে নিচের প্রতি জোড়া বাক্যকে যুক্ত করো। Work hard, you will be successful. Work hard, otherwise you will be successful, or you will be successful. Move aside, you will die. Move aside, otherwise you will die. Read this chapter from this book, you will not pass the exam. Read this chapter from this book, otherwise you will not pass the exam. এই চ্যাপ্টার থেকে পড়ো, অথবা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। ওকে, নাম্বার 1, নেইদার রহিম নর করিম ডিড গো দেয়ার, নট বসবে না। এটা তো আমরা আগের লাইনে সলভ করে ফেলছি। এবার আমরা সি নাম্বারে যাই।
অ্যাডভার্সেটিভ কনজাংশন। এই শ্রেণীর কনজাংশনগুলো হলো বাট, ইয়েট, স্টিল, হাউএভার, অনলি, নেভারদ্যালেস, অন দ্য কন্ট্রারি, হোয়াইল, হোয়ারেস। দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে এই ধরনের কনজাংশন ব্যবহৃত হয়, যেমন হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। দুই ধরনের ভাব, যেমন সে ধনী এবং সে অসুখী, দুই ধরনের ভাব। বাক্য দুটির ভাব দুটি একে অপরের বিরোধিতা করে। ধনী হলে সচরাচর মানুষ সুখী হয়, কিন্তু এই বাক্যে কর্তার ক্ষেত্রে ঘটনাটা উল্টা ঘটেছে। সুতরাং বাট কিন্তু, ইয়েট তথাপি, স্টিল তবুও, এর যে কোনোটি ব্যবহার করে ভাব দুটির মধ্যে তুলনা করা যায়। হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। হি ইজ রিচ ইয়েট হি ইজ আনহ্যাপি। হি ইজ রিচ স্টিল হি ইজ আনহ্যাপি। হাউএভার, এর অর্থ যাই হোক, এটিও দুটি বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন হি বিহেভড রুডলি উইথ মি, আই লাভ হিম। সে আমার সাথে খারাপ ব্যবহার করে, আরেকটার অর্থ হচ্ছে আমি তাকে ভালোবাসি। বাক্য দুটিতে এভাবে যুক্ত করা যায় যে হি বিহেভড রুডলি উইথ মি, হাউএভার আই লাভ হিম। সে আমার সাথে খারাপ ব্যবহার করে, যাই হোক তথাপি তারপরেও আমি তাকে ভালোবাসি। নেভারদ্যালেস অর্থ তথাপি। এই কনজাংশনটিও দুটি বিরুদ্ধ ভাবকে সংযুক্ত করে, যেমন হি ডিড নট স্টাডি হার্ড, হি পাস দ্য এক্সাম। বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়। হি ডিড নট স্টাডি হার্ড, নেভারদ্যালেস হি পাসড দ্য এক্সাম। অন দ্য কন্ট্রারি হলো একটি ফ্রেজ, এর অর্থ হলো অপরপক্ষে, বিপরীত ক্রমে। এই কনজাংশনটিও দুটি পরস্পর বিরোধী ভাবকে সংযুক্ত করে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হিজ সন হ্যাজ বিকাম এ থিফ। দুইটা আলাদা আলাদা বাক্য এবং বিপরীতমুখী শব্দ। হ্যাঁ, খুবই সৎ লোক, কিন্তু তার পোলা চোর। বাক্য দুটিতে নিম্নরূপে যুক্ত করা যায়। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অন দ্য কন্ট্রারি, or on the other hand, his son has become a thief. এরূপে I did not want to do any harm to you, I wanted to help you. এটার মধ্যে আরেকটা বিপরীত শব্দ, যে আমি তোমার কোনো ক্ষতি করতে চাই নাই এবং আমি তোমার সাহায্য করতে চাই। I did not want to harm, I did not want to do any harm to you, on the contrary, I wanted to help you. While, এবার আসি আমরা while বা whereas, যেখানে অপর পক্ষে, এই দুটি কনজাংশনে দুটি পরস্পর বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে, যেমন হি ইজ ভেরি অনেস্ট ম্যান, হিজ সন ইজ ভেরি ডিসঅনেস্ট। বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করো while বা whereas দিয়ে। হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান while his son is very dishonest, বা whereas his son is very dishonest. অনলি অর্থ কেবল, এটিও দুটি বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে, যেমন ইউজ দ্য মেশিন, টেক কেয়ার দ্যাট ইউ ডু নট ব্রেক ইট। মেশিনটা ব্যবহার করো এবং খেয়াল রেখো যেন মেশিনটা ভাঙিয়ে না ফেলো। হ্যাঁ, এই বাক্যটার আমরা কীভাবে একত্রিত করব দেখি। ইউজ দ্য মেশিন, অনলি টেক কেয়ার দ্যাট ইউ ডু নট ব্রেক ইট। মেশিনটা ব্যবহার করো, শুধু খেয়াল রাখবে এটা যেন ভাঙিয়ে না ফেলো। ওকে, তাহলে দেখা গেল অনলি দ্বারা একটি শর্ত প্রকাশিত হয়, না শর্ত একটাই, ভাঙিয়ে ফেলা যাবে না, মেশিন ব্যবহার করো। আচ্ছা, এবার কিছু এক্সারসাইজে যাই। নিচের প্রতিজোড়া বাক্যকে বন্ধনীর মধ্যে প্রদত্ত নির্দেশ অনুসারে যুক্ত করো। হি ওয়াজ ভেরি স্ট্রং, হি ওয়াজ ডিফিটেড। এটা হচ্ছে ইয়েট, স্টিল বা নেভারদ্যালেস দিয়ে যুক্ত করতে বলছে। আচ্ছা, এটা আমরা করি। হি ওয়াজ ভেরি স্ট্রং ইয়েট হি ওয়াজ ডিফিটেড, বা হি ওয়াজ ভেরি স্ট্রং স্টিল ওয়াজ ডিফিটেড। আবার হি ওয়াজ ভেরি স্ট্রং নেভারদ্যালেস হি ওয়াজ ডিফিটেড। ইউ হ্যাভ কাম লেট,
তুমি দেরিতে এসেছো, স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো। ইউ হ্যাভ কাম লেট, হাউএভার, স্টার্ট ওয়ার্কিং, তুমি দেরিতে এসেছো, যাই হোক কাজ শুরু করো। হি ডিড নট বাই দ্য হ্যান, সে মুরগিটি কিনেনি। আই সোল্ড ইট, আমি এটা বিক্রি করেছি। অন দ্য কন্ট্রারি, হি ডিড নট বাই দ্য হ্যান, অন দ্য কন্ট্রারি আই সোল্ড ইট। ওকে, সে মুরগিটা কিনে নেয়, অন্যদিকে আমি এটা বিক্রি করেছি। রিড অল মাই বুকস, আমার সব বই পড়ো। ডু নট পার্ট উইথ দ্যাম, হাতছাড়া করো না তাদেরকে। মানে রিড অল মাই বুকস অনলি, ডু নট পার্ট উইথ দ্যাম, মানে আমার সব বই পড়ো, শুধুমাত্র হাতছাড়া করো না, মানে হারায় ফেলো না, অন্য কাউকে দিও না। এটা এখানে একটা অনলি দিয়ে একটা শর্ত জুড়ে দিছে। আচ্ছা, এবার ডি নম্বরে যাই। ইলেকটিভ কনজাংশন। ইলেকটিভ কনজাংশন, এই ধরনের কনজাংশনগুলো হচ্ছে দেয়ারফর, কনসিকুয়েন্টলি, ফর, এজ এ রেজাল্ট। এই ধরনের কনজাংশন কোনো কার্যকারণ সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি ভাব, কার্য, ফল এবং অপর একটি ভাব, কারণ এর মধ্যে কনজাংশনগুলো সম্পর্ক স্থাপন করে। সংকেতের মাধ্যমে নিম্নরূপে বিষয়টি দেখানো যেতে পারে: কারণ, কার্য, ফলাফল। যেমন, হি ওয়াজ স্টার্ভড ফর 3 days, সে 3 দিন ধরে না খেয়ে আছে। হি হ্যাজ বিকাম উইক, সে দুর্বল হয়ে পড়েছে। এখানে প্রথম বাক্যটি হলো কারণ, সে 3 দিন ধরে না খেয়ে আছে, আর ফলাফলটা কি? হি ওয়াজ বিকাম উইক, সে দুর্বল হয়ে গেছে, এটা হচ্ছে ফলাফল। তাহলে এটা দেখি কিভাবে করা যায়। হি হ্যাজ স্টার্ভড ফর 3 days, দেয়ারফর হি হ্যাজ বিকাম উইক, সে 3 দিন ধরে না খেয়ে আছে, সুতরাং সে দুর্বল হয়ে পড়েছে। ফলাফল, দেয়ারফর দিয়ে ফলাফল এবং কারণ এবং ফলাফলের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করে দিছি দেয়ারফর দিয়ে। ওকে, he has starved for 3 days, as a result he has become weak. He has starved 3 days, consequently he has become weak. উপরের তিনটা বাক্য আমরা ফলাফল প্রকাশক ভাবটির আগে therefore, as a result, consequently এগুলো ব্যবহার করেছি। বিপরীত ক্রমে আমরা for ব্যবহার করেও যুক্ত বাক্য গঠন করতে পারতাম, কারণ প্রকাশক ভাবটির আগে for ব্যবহার করতে হতো। যেমন, he has become weak for হি হ্যাজ স্টার্ভড ফর দি 3 days, মানে পরের বাক্যটা আগেই না, কারণটার দিয়ে ফর দিয়ে যুক্ত করে দিতে পারতাম, আগের বাক্যটা পরে নিয়ে ফর দিয়ে যুক্ত করে। এর মধ্যে আমার সবচেয়ে আইএলসের জন্য সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে হি হ্যাজ স্টার্ভড 3 days, কনসিকুয়েন্টলি হি হ্যাজ বিকাম উইক। এই যে কনসিকুয়েন্টলি শব্দটা, এটা খুবই স্মার্ট একটা ওয়ার্ড ভোকাবুলারি শিখতে গেলে। এই ধরনের ভোকাবুলারি আমরা খুব মনোযোগ দিয়ে শিখে রাখবো। এগুলি আমাদের আইএলসের রিডিং, রাইটিং এবং স্পিকিং, এইগুলির আমাদের যে স্কোর আছে, স্কোরকে অনেকটা আগায় দিবে, অনেক উপরে নিয়ে যাবে। সো এই ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনসিকুয়েন্টলি, হি হ্যাজ স্টার্ভড 3 days, কনসিকুয়েন্টলি, যার ফলাফলে হি হ্যাজ বিকাম উইক, মানে সে 3 দিন ধরে না থাকার কারণে কনসিকুয়েন্টলি সে উইক হয়ে পড়েছে। ওকে, হি হ্যাজ বিকাম উইক ফর হি হ্যাজ স্টার্ভড ফর 3 days। আচ্ছা, এটা ফর দিয়ে নোট, নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কনজাংশন হিসেবে ফর ব্যবহার করা যায় না। কনজাংশন হিসেবে ফর ব্যবহার করা যায় না। 1 নম্বর, যে ভার্বটির দ্বারা ফলাফল বোঝায় তার আগে ফর ব্যবহার করা যায় না। যেমন, ফর ইট ওয়াজ ওয়েট, হি টুক এ রিক্সা। এখানে টুক হলো ফলাফল, ইট ওয়াজ ওয়েট হলো কারণ। এটা হচ্ছে ভুল। আমরা কারেক্টটা কী হবে? বিকজ ইট ওয়াজ ওয়েট হি টুক এ রিক্সা, আর হি টুক এ রিক্সা ফর ইট ওয়াজ ওয়েট। হ্যাঁ, এই যে কারণটা পরে চলে গেলে তখন গিয়ে
ফর বসাইতে পারবো, কারণ যদি আগে থাকে তাহলে আমরা ফর বসাইতে পারবো না। আচ্ছা, এবার 2 নম্বর রুলসে যাই। বাট, নট অর বাট প্লাস ফর এরূপ ব্যবহৃত হতে পারে না। ইনকারেক্ট, এটা ভুলটা কীরকম, যে হি পাস দ্য এক্সাম নট ফর হি হ্যাড স্টাডিড হার্ড, এজন্য নয় যে সে কঠোর পড়ালেখা করেছিল, এটা কিছুই হইল না। বাট ফর হি হ্যাড অ্যাডপ্টেড আনফেয়ার মিন্স, কিন্তু এজন্য যে সে অসৎ উপায় অবলম্বন করেছিল। কারেক্ট বাক্যটা কীরকমভাবে হবে দেখি। হি পাস্ট নট বিকজ হি হ্যাজ স্টাডিড হার্ড বাট বিকজ হি অ্যাডপ্টেড আনফেয়ার মিন্স, সে পড়ালেখা করেছিল এই জন্য সে পাশ করে নাই, সে অসৎ উপায় অবলম্বন করেছিল দেখে সে পাশ করেছে। 3 নম্বর, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফর ব্যবহার করা যায় না। যেমন হোয়াই ডিড হি নট কাম, ফর হি ওয়াজ ইল, এটা হবে না। সঠিকটা কীভাবে হবে? হোয়াই ডিড হি নট কাম বিকজ হি ওয়াজ ইল, বিকজ দিয়ে করতে হবে। 4 নম্বর, যে কথাটি একবার বলা হয়েছে তাকে নির্দেশ করতে ফর ব্যবহার করা যাবে। ফর দ্বারা কোনো নতুন বিষয়কে নির্দেশ করতে হবে। যেমন হি স্পোক ইন হিন্দি, শি ওয়াজ অ্যাংরি ফর হি স্পোক ইন হিন্দি। সঠিকটা কী হবে? হি স্পোক ইন হিন্দি, শি ওয়াজ অ্যাংরি বিকজ হি স্পোক ইন হিন্দি। কিন্তু কথাটি যদি আগে বলা না হয় হয়ে থাকে তাহলে ফর ব্যবহার করা যাবে। যেমন শি ওয়াজ অ্যাংরি ফর শি ডিড নট নো হিন্দি। যে কারণটা যদি পরে চলে যায় তাহলে ফর ব্যবহার করা যাবে। নোট, লেখার সময় ফরের আগে একটি কমা বসে এবং বলার সময় ফরের আগে একটু থামতে হয়। শি ওয়াজ অ্যাংরি, যে এখানে একটু থামতে হবে যদি বলি, আর লেখার সময় কমা দিতে হবে। তারপর ফর শি ডিড নট নো হিন্দি, শি ওয়াজ অ্যাংরি ফর শি ডিড নট নো হিন্দি, সে খুবই রাগান্বিত কারণ সে হিন্দি জানে না, এরকম ব্যাপারটা। ওকে, এবার আমরা বি নাম্বারে যাইতে পারি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এই পার্টটা আমরা আরেকদিন দেখব। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সংজ্ঞাটা দেখি। যে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন সম্বন্ধে জেনেছিলাম, আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন সম্বন্ধে জানছি যে স্বাধীন ক্লজকে যুক্ত করে, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু তা করে না। সাবঅর্ডিনেটিং কনজাংশন এমন সব ক্লজকে যুক্ত করে যাদের একটির উপর আরেকটির নির্ভরশীল, একটির সাহায্য ছাড়া অন্যটি তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে বোঝাই যাচ্ছে যে ক্লজগুলোর মধ্যে একটি হবে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এবং অপরগুলো হবে ওই স্বাধীনটির উপর নির্ভরশীল। ব্যাপারটিকে আমরা উদাহরণের মাধ্যমে বোঝাই। আচ্ছা, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা আজকে কোঅর্ডিনেটিং কনজাংশন নাম্বারটাই থাকি, আর বাকি কনজাংশনগুলি, সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং অন্যান্য যে সকল কনজাংশনগুলি আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আবার দেখে নেব। ওকে, আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকবেন ওই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসব এবং আপনাদের কোনো প্রয়োজনীয় পছন্দনীয় কোনো টপিক থাকলে সেই টপিকগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সেই ক্লাসগুলো নিয়ে আসার বা সেই টপিকগুলো নিয়ে আসার। Till then, stay tuned, subscribe my channel, like, comment, and keep connecting with us. Thank you. Assalamu alaikum.